শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। এখানে বন্যপ্রাণী ও চোরা শিকার সংক্রান্ত যে ঘটনাগুলির উল্লেখ আছে সেটি সাহিত্যের প্রয়োজনে ব্যবহৃত হয়েছে। বাস্তব জীবনে বন্যপ্রাণী শিকার, পাচার বা প্রাণী হত্যা ও বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা ভারতীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলি গল্পে নিছক উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। লেখকের উদ্দেশ্য বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই গল্পের মধ্য দিয়ে লেখক কোনোভাবেই খুন হত্যা, চোরা শিকার, চিতাবাঘ হত্যা, পাচার সহ বেআইনি কোনো রকম কর্মকাণ্ডকেই উৎসাহিত করেননি। এই গল্প কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। এই গল্পে উল্লিখিত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সম্প্রদায়ের প্রসঙ্গ নিছক গল্পের প্রয়োজনে এসেছে। এ বিষয়ে লেখক অথবা FM রেইনবো কলকাতা কোনোভাবেই দায়ী নয়। গল্প স্বল্পতে আজ শুনবেন অনিরুদ্ধ সরকারের লেখা রহস্য সন্ধানী রুদ্রেশ ও রহস্যময় চিতাবাঘ। লেখক অনিরুদ্ধ সরকারের জন্ম 25শে অগস্ট 1987 সালে কলকাতায়। বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর পাশ করার পর তিনি সাংবাদিকতা ও সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। কর্মসূত্রে শিক্ষকতা, অধ্যাপনা থেকে বর্তমানে প্রথম সারির সংবাদ মাধ্যমের সম্পাদনা বিভাগে যুক্ত আছেন। এখনও পর্যন্ত তিনি 35টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে অন্যতম দেশ বিদেশের গুপ্তধন, রহস্যে ঘেরা হিমালয়, রহস্যে ঘেরা তিব্বত, বিসমিল্লার সানাই ইত্যাদি। আজকের গল্প তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র রহস্য সন্ধানী রুদ্রেশকে নিয়ে। এই গল্পটি রুদ্রেশ সিরিজের পঞ্চম গল্প। রুদ্রেশের ভূমিকায় সোমক, গল্পের কথক অর্থাৎ অরিঞ্জয়ের চরিত্রে অরিজিৎ। অন্যান্য ভূমিকায় অর্পণ, বাসু, কল্পলাল, উজ্জ্বল, সুদীপ্ত, আত্রেয়, সৌমিক, সুনন্দা ও রাজীব। গল্পের সূত্রধার রাজীব। শুরু হচ্ছে রহস্য সন্ধানী রুদ্রেশ ও রহস্যময় চিতাবাঘ। আমি ফটোগ্রাফার অরিঞ্জয়, ডাকনাম তিতু। হঠাৎ করে ফটোগ্রাফি ছেড়ে কেন কলম তুলে নিলাম সেটা প্রথমেই বলেনি। আমার বন্ধু রুদ্রেশের কাহিনী লিপিবদ্ধ করব বলে। ছেলেবেলা থেকে শার্লক হোমসের ভক্ত আমার বন্ধুটি যে চাকরি ছেড়ে হোমসগিরিকেই পেশা হিসেবে নিতে চলেছে তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। কিন্তু ধীরে ধীরে দক্ষতার সাথে ও যখন একের পর এক জটিল কেস সমাধান করতে শুরু করলো, ঠিক করলাম এগুলো জনসমক্ষে আসা উচিত, আর সেই কারণেই লিখতে শুরু করলাম। ইংরেজি সংবাদপত্র জগতের একজন নামী ক্রাইম জার্নালিস্ট নিজের পেশা ছেড়ে একজন দুঁদে গোয়েন্দা হয়ে উঠবে তা আমরা কেউই বুঝে উঠতে পারিনি। ও অবশ্য নিজেকে গোয়েন্দা না বলে রহস্য সন্ধানী বলতেই বেশি পছন্দ করে। আমার বন্ধু রুদ্রেশ রায়, বয়স 38, ফিট বডি, হাইট 5'11", মাথার চুল খানিকটা লম্বা, ক্লিন শেভ, মাঝে মধ্যে দাড়ি রাখে। একসময়ের মেধাবী ছাত্র, গভীর পর্যবেক্ষণ শক্তি, প্রচুর মানুষের সাথে মেলামেশা আর ঘুরে বেড়ানো। আমার আর রুদ্রেশের বয়সের পার্থক্য বছর দুয়েকের। আমরা একে অন্যকে নাম ধরেই সম্বোধন করি আর তুমি বলি। রুদ্রেশের বন্ধু অমিত বর্মা দার্জিলিংয়ে একটা চা বাগান লিজে নিয়েছে। সেই সূত্রে আমাদের দার্জিলিং যাত্রা। আমরা গেছিলাম দুদিনের জন্য ছুটি কাটাতেই, কিন্তু সেই চা বাগানে আমরা কিভাবে একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়লাম আজ সেই কাহিনী বলতে চলেছি। সেপ্টেম্বর মাস, দার্জিলিংয়ের আবহাওয়া মনোরম। রোদ উঠছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা। আমাদের শিলিগুড়ি হয়ে দার্জিলিং পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। শহর লাগোয়া চা বাগান, বেশ সুন্দর, ব্রিটিশ আমলের। একাধিকবার মালিকানা বদল হয়েছে। বাগান ছাড়াও দুটো কটেজ আর একটা স্টাফ কোয়ার্টার রয়েছে। আমরা ফ্রেশ হয়ে লনে বের হতেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। রুদ্রেশ বলল, চা বাগান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই আলাদা। আস্তে আস্তে তাই ভাবছিলাম সিকিম রাজাদের কাছ থেকে লিজে নেওয়া দার্জিলিংকে একটু একটু করে স্বাস্থ্য নিবাস হিসেবে গড়ে তুলল
ব্রিটিশরা। তারপর ধীরে ধীরে গড়ে উঠল বাংলো, কোয়ার্টার্স, চার্চ, স্কুল, কত কি। এরপর ডক্টর ক্যাম্পবেলের হাত ধরে এলো চা চাষ। তারপরে চা এক্সপোর্টের জন্য গড়ে উঠল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এলো টয় ট্রেন। এই শহরটার প্রতিটা ইট, কাঠ, পাথরের গায়ে লেখা রয়েছে ইতিহাস। ব্রিটিশদের সাথে পাল্লা দিয়ে 2 বাঙালি চা ব্যবসায় সফল হয়েছিল, জানো তো? কলকাতার রামকুমার দে আর গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি, এমন সময় চমক ভাঙল। আমাদের কাছে হাজির হলো চা বাগানের ম্যানেজার রাজীব কুমার। বয়স ওই 50-এর কোঠায়, বেশ ধীর স্থির, মার্জিত এবং ভদ্র মানুষ। অমিত বলেছিল যে দার্জিলিংয়ে রাজীব আছে প্রায় 20 বছরের মতো, অভিজ্ঞ লোক। রাজীব রুদ্রেশকে বলল, স্যার, আজ রাতে বাগানের লনে একটা পার্টি রয়েছে। আপনি এবং দাদা এলে খুব ভালো হয়। পার্টিতে আয়োজক বন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ রোহিত চৌধুরী, সমাজসেবক, একজন পরিবেশপ্রেমী, ব্যবসায়ী, 2টো পেট্রোল পাম্প, 10 অয়েল ট্যাঙ্কার আর 3-4খানা মিনি বাস রয়েছে। আপনারা এলে ভালো লাগবে। হ্যাঁ, ডিনার ওখানেই করবেন। হ্যাঁ, অবশ্যই যাব। রাত তখন 8টা। আমরা পার্টিতে যোগ দিলাম। পার্টিতে নিমন্ত্রিত অতিথি হাতে গোনা। রাজীব কুমার আমাদের সাথে আলাপ করিয়ে দিলেন রোহিত চৌধুরীর। এই যে, ওনার পুরো নাম রোহিতেশ্বর বাগ চৌধুরী, আর উনি রুদ্রেশ রায়, রহস্য সন্ধানী, একসময় জার্নালিস্ট ছিলেন। আর উনি হলেন রুদ্রেশ বাবুর সঙ্গী তিতু। নমস্কার। নমস্কার। আরে বাহ, আপনি তো রহস্য সন্ধানী মানুষ। তো এখানে কিছু রহস্য পেলেন? আরে না না, এই তো এলাম। তাছাড়া আমি এসেছি বন্ধুর বাগানে ছুটি কাটাতে আর পুরনো দার্জিলিংকে এক্সপ্লোর করতে। পায়ে হেঁটে পুরনো দার্জিলিং খুঁজবো জাস্ট। তা বেশ বেশ, ভালো আইডিয়া। গুরুন, আমি ফাঁকা থাকলে যোগ দেব। হ্যাঁ নিশ্চয়ই, সে তো পরম সৌভাগ্য রোহিত বাবু। আচ্ছা, আপনার নামখানা কিন্তু বেশ জব্বর। নামের মধ্যে বাঘ রয়েছে, অন্যদের শেষে থাকে, আর আপনার বাঘ নামের মধ্যেই রয়েছে। রোহিত বাবুর বয়স 60-এর কোঠায়, পরনে ধুতি পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা, চশমার ফ্রেমটা সোনার, দৃষ্টি তীক্ষ্ণ, কথাও বেশ বুদ্ধিদীপ্ত। রোহিতবাবু বললেন, দেখুন, এই নামের বিষয়টা কি জানেন তো? আমার পিতার পদবি ছিল চৌধুরী, আর আমার মায়ের বাড়ির পদবি ছিল বাগ। দাদু কি করলেন, আমি যেহেতু তাদের দিক থেকে একমাত্র বংশধর, তাই বাঘ পদবিও রাখতে হবে বলে বাঘটা জুড়ে দিলেন। ব্যাস, স্কুল কলেজে বন্ধুরা মজা করে বাঘ থেকে বানিয়ে দিল বাঘ, আর আমি হয়ে গেলাম রোহিতেশ্বর বাঘ চৌধুরী। এটা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। আমাদের কথার মাঝখানেই রাজীব আরো 2জনকে নিয়ে হাজির। আচ্ছা, আলাপ করিয়ে দিই। ওনারা 2জন হলেন এই চা বাগানের গেস্ট। ওপাশের কটেজের 2টো রুমে ওনারা রয়েছে। ও হলো নয়নজ্যোতি লাহিড়ী, বন ও বন্যপ্রাণী গবেষক, চা বাগান ও লেপার্ড নিয়ে থিসিস লিখছে, বাড়ি চন্দননগর। আর ইনি হলেন রাইমাধর, বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বিভিন্ন ম্যাগাজিনে ওর ছবি দেখে থাকবেন আপনারা, বাড়ি হাওড়া। নয়নের বয়স আনুমানিক 45 আর রাইমার 30। রোহিতবাবু, আপনার নামে বাঘ আছে আর আপনার বাঘেও আগ্রহ রয়েছে, কি ঠিক বললাম? রহস্যবাবু, আপনার তো গোয়েন্দার চোখ মশাই, কি করে বললেন? আপনার গলার যে বাঘ নখের লকেটটা ঝুলছে, ওটা দেখেই বললাম। তা বলতে পারেন, তবে সাধারণ বাঘের থেকে আমার চিতাবাঘে আগ্রহ বেশ বেশি। আমার খুব ইচ্ছে একটা চিতাবাঘ পোষার। আমার ঠাকুরদা পুষেছিলেন, বুঝলেন। উনি জমিদার ছিলেন আর একজন দক্ষ শিকারীও ছিলেন। আমার আর পোষা হলো না। কি আর করব বলুন? চিতাবাঘ পোষাটা কি আর চারটিখানি কথা? আর এখন যা কড়া নিয়ম কানুন, পুলিশ কিংবা বন দপ্তর যদি জানতে পারে, তাহলে তো আমার জেল নিশ্চিত। দেখুন, বন্য প্রাণীরা বনে জঙ্গলেই ভালো থাকে নিজেদের মতো। ওদের জগতে ওরা থাকুক,
আমরা আমাদের জগতে থাকি, তাই না? বন ও বন্যপ্রাণ নিয়ে আমাদের আলোচনা জমে উঠল। সকাল 7টা, আমরা লনে বসে পেপার পড়ছি। রুদ্রেশকে বললাম, খবরটা পড়েছো? হ্যাঁ, পড়েছি। ভারতের উত্তর সীমান্তে প্রতিবেশী দেশে পাচারের সময় একটা চিতাবাঘ, 2টো প্যাঙ্গোলিন আর কিছু বিরল পাখি ধরা পড়েছে। দিন দিন চোরাচালান যে হারে বেড়ে চলেছে, খুব চিন্তার বিষয়। এই খবরটা নিয়ে আমরা দুজন আলোচনা করছি, এমন সময় চা বাগানের একজন কর্মচারী ছুটতে ছুটতে আমাদের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবু বাবু, খুন খুন, চিতাবাঘ মেরে ফেলেছে, ওই যে ওই দিকে। বলতে বলতেই চলে গেল। আমি আর রুদ্রেশের সঙ্গে সঙ্গে দৌড় লাগালাম। চা বাগানের পেছনের দিকে হাজির হতেই দূর থেকে একজন পুলিশ অফিসারকে আসতে দেখে রুদ্রেশ হাত দেখালো। আরে আরে, কিশোর যে, কতদিন পরে দেখা বলো তো। তিতু, আলাপ করিয়ে দিই। ও হলো কিশোর ছেত্রী, দক্ষ পুলিশ প্রশাসক। আর ও হলো তিতু, আমার বন্ধু কাম ভাই কাম ওই সহযোগী বলতে পারো। আরে রুদ্রেশ, তুমি এখানে? ভাবতেই পারছি না। সেই বছর 8 আগে দেখা হয়েছিল কার্শিয়াঙে, মনে আছে? হ্যাঁ, ভোটের আগে পাহাড়ের হালচাল জানতে এসেছিলাম। তখন তো পুরো দস্তুর সাংবাদিক ছিলাম। এখন তুমি রহস্য সন্ধানী রুদ্রেশ। তোমার কাহিনী পড়ি আমি। তা এখানে কি মনে করে? বছর 5 হলো এখানকার দায়িত্ব নিয়েছি, বুঝলে। প্রমোশন হয়েছে, কাঁধে স্টার বেড়েছে, সঙ্গে দায়িত্ব। সে কি হয়েছে? কেসটা কি? চা বাগানের ম্যানেজার রাজীব কুমারের ডেড বডি মিলেছে। সে কি? হ্যাঁ, গতকাল রাত্রে চা বাগানের পার্টিতে আলাপ হয়েছিল। বেশ ভালো ভদ্রলোক, মিশুকে। চলো তো দেখে একবার। তোমরা দুজন এই গ্লাভস দুটো পরে নাও তো। লাশের কাছাকাছি পৌঁছে গিয়ে দেখলাম রাজীবের দেহ পড়ে রয়েছে চা বাগানের পিচ রাস্তার একধারে। মাথায় একটা আঘাত স্পষ্ট, আর সারা শরীর জুড়ে অজস্র আঁচড়ের দাগ, মাংস তুলে নেওয়ার ক্ষত। বন্য প্রাণীর আক্রমণ মনে হচ্ছে। হ্যাঁ, চিতাবাঘ। সঠিকভাবে বললে ইন্ডিয়ান লেপার্ড। চা বাগানে বছরে অনেকজনই চিতাবাঘের আক্রমণে আহত হয়, কেউ কেউ মারাত্মক জখম হয়ে মারাও যায়। এটা চা বাগানের খুব স্বাভাবিক ঘটনাই বলতে পারো। রুদ্রেশ ডেড বডির খুব কাছে গিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো, তারপর বলল, ঘটনাটা কিন্তু খুব স্বাভাবিক নয় কিশোর। রাজীব কুমার বন্ধ হাতে একটা ছোট্ট চামড়ার টুকরো ধরে রয়েছে। এই দেখো। তার মানে এই যে চিতাবাঘ ওকে আক্রমণ করেছিল সে হয়তো পোষা চিতাবাঘ। আক্রমণের সময় ও নিজের প্রাণ বাঁচাতে চিতাবাঘের গলার কাছের বেল্টে হাত দিয়ে টেনে ধরেছিল, যার ফলে ওই বেল্টের সামান্য ছেঁড়া টুকরো রাজীবের হাতে রয়ে গেছে। আর মাথায় আঘাত হয়তো খুনই করেছে। পোস্টমর্টেম রিপোর্টে সেটা পরিষ্কার হবে। তার মানে রুদ্রেশ, তুমি বলছো চিতাবাঘ সরাসরি আক্রমণ করেনি, তাকে দিয়ে আক্রমণ করানো হয়েছে? একদম তাই, আমার প্রাথমিক অনুমান তো তাই। তার মানে কোল্ড ব্লাডেড মার্ডার? বলতে পারো। আরেকটা জিনিস, এই দেখো, গতকালের বৃষ্টিতে কয়েকটা জায়গার মাটিতে চিতাবাঘের পায়ের ছাপ রয়েছে, কিন্তু তারপরে ছাপটা অদৃশ্য হয়ে গেছে এই গাড়ির টায়ারের দাগের কাছে। তার মানে কেউ গাড়িতে করে চিতাবাঘ নিয়ে এসেছিল, তারপর সে ওই চিতাবাঘকে দিয়ে আক্রমণ করিয়েছে। তাই হবে। আরে বাস, ভালোই হয়েছে। যখন এসেই পড়েছো তখন এই কেসটার দায়িত্বটা নাও তো। তিতু, কাহিনীর নাম দিও রুদ্রেশের গোয়েন্দাগিরি, বুঝলে? এই একেবারে না। তুমি জানো তো, সত্যজিৎ রায় দার্জিলিংয়ের পাহাড়েই প্রথম জন্ম দিয়েছিলেন ফেলুদার, আর গল্পের নাম ছিল ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুমিত্তিরের প্রথম গল্প। এবার যাই করো, রুদ্রেশের গোয়েন্দাগিরি দিও না। কিশোর হেসে ফেলল। রুদ্রেশ টপিক পাল্টে প্রসঙ্গে ফিরে বলল, কিশোর, তুমি গলার এই বেল্টের অংশটা ফরেন্সিকে পাঠিয়ে দাও। রিপোর্ট এলে আমাকে পাঠিয়ে দেবে, কেমন? আমাদের একটু রাজীব কুমারের ঘরটা সার্চ করে দেখা প্রয়োজন। খটকা লাগছে যে ওর সাথে
কার এমন কি শত্রুতা হলো যে চিতাবাঘ দিয়ে আক্রমণ করিয়ে ওকে হত্যা করতে হলো? রাজীব কুমারের বাড়ি মালদায়। বাড়িতে রয়েছে বৃদ্ধ মা বাবা, স্ত্রী আর 10 বছরের ছেলে। খবর দেওয়া হয়েছে হয়তো বিকেলের দিকেই ওরা এসে পৌঁছবেন। আমরা রাজীব কুমারের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। সাজানো ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে বিভিন্ন বন্য প্রাণীর ফ্রেমে বাঁধানো ছবি। টেবিল জুড়ে বিখ্যাত সব ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের প্রচুর পুরনো সংখ্যা। এছাড়াও বিভিন্ন পশু পাখির চার্ট বানানো রয়েছে টেবিল জুড়ে। টেবিল আলমারি খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা ডায়েরি। দক্ষতার সঙ্গে রাজীব যেখানে চিতাবাঘের জীবনচক্র লিখে রেখেছে, যেমন তারা কখন আসে, এবছর কতগুলো চিতাবাঘ, এই সমস্ত। তবে এছাড়াও ডায়েরিতে রয়েছে বেশ কিছু নাম্বার, যেমন 5, 8, 22, 30 এইরকম। এই নম্বরগুলো কিসের হতে পারে রুদ্রেশ? ঠিক বোঝা যাচ্ছে না। ডেট হতে পারে, কিছু কোডিং ল্যাঙ্গুয়েজও হতে পারে। ডায়েরির শেষ পাতায় রোহিত চৌধুরীর ফোন নাম্বার লেখা রয়েছে। রোহিত বাবুর সাথে একটা জিগরি ব্যাপার ছিল রাজীবের। এই ছবিগুলো দেখো, রাজীব আর রোহিত দুজন বন্যপ্রাণী নিয়ে বক্তব্য রাখছে। আর এই ছবিটা দেখো, যমজ চিতাবাঘের সাথে রাজীব আর রোহিত। বাহ, দারুণ তো, ইন্টারেস্টিং। ছবিটা দাও তো, আমার কাছে থাক। রুদ্রেশ, আর কাকে কাকে জেরা করা যায় বলো তো? গতকালের পার্টিতে দুজন গেস্টকে দেখেছিলাম, রাজীবে আলাপ করিয়েছিল। ওই তো ওদের দেখতে পেয়েছি, নয়ন জ্যোতি লাহিড়ী আর রাইমা ধর। চলো ওদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। আর চা বাগানের কর্মচারী বলতে দুজন সাধারণ স্টাফ, ওরা কাজ শেষে বাড়ি চলে যায়। আমি তো পার্টি শেষ করে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছি, কোনো কিছুই দেখিনি। রাইমা, আপনি কিছু দেখেছেন? কিশোর জিজ্ঞেস করে। না স্যার, আমি ফটো তুলতে বের হব ভেবেছিলাম, কিন্তু আর বের হইনি। আমার ভীষণ ভয় করছে স্যার, ভীষণ ভয় করছে। চিতাবাঘ যদি আমাদেরও মেরে ফেলে? না না ম্যাডাম, এত ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। আমি বাড়ি চলে যাব, আমি বাড়ি চলে যাব স্যার, আমার ভালো লাগছে না। হ্যাঁ যান, আপনি বাড়ি যেদিন খুশি চলে যেতে পারেন, কিন্তু চা বাগান ছাড়ার আগে অতি অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন, কেমন? থ্যাংক ইউ। পরদিন একটু বেলা করে আমরা গেছিলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর মেয়ে ছিলেন পদ্মজা নাইডু। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তার নামেই দার্জিলিংয়ের চিড়িয়াখানার নামকরণ হয়েছে। ভারতের উচ্চতম চিড়িয়াখানা এটি, ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। রুদ্রেশ বলল, এটা বিশ্বের উচ্চতম চিড়িয়াখানা। এখানে হিমালয় অঞ্চলের বিপন্ন প্রাণী যেমন তিব্বতী নেকড়ে, লাল পান্ডা এবং স্নো লেপার্ডের মতো প্রাণীদের সংরক্ষণ করা হয়। চিড়িয়াখানাটা সত্যি অসাধারণ। আমি রুদ্রেশ নানান রকম আলোচনা করতে করতে ফিরলাম। রুদ্রেশ আমাকে চিতা আর চিতাবাঘের পার্থক্য বোঝাতে বোঝাতে ফিরল। চা বাগানের লনে দেখলাম কিশোর ছেত্রী অপেক্ষা করছে। আমরা লনের চেয়ার টেনে বসতেই কিশোর বলল, রুদ্রেশ, এত বছরের ক্যারিয়ারে আজ একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। অদ্ভুত ঘটনা মানে কি অদ্ভুত ঘটনা? জঙ্গলে একটা চিতাবাঘ উদ্ধার হয়েছে যার মাথাটা নেই। তাই নাকি? ইন্টারেস্টিং। যদি যাবে তাহলে রেডি হয়ে নাও। রেডি তো আমরা আছি, চলো। পুলিশের গাড়ি বন দপ্তরের অফিসের ভেতরে ঢুকল। বিরাট আকারের একটা বড় টেবিলের ওপর একটা চিতাবাঘের দেহ শোয়ানো আছে। পাশেই একজন পশু চিকিৎসক দাঁড়িয়ে রয়েছেন। একটা বোটকা গন্ধ নাকে লাগছে। মাস্ক পরে নিলাম। সত্যি চিতাবাঘের মাথাটা নেই। রুদ্রেশ চিতাবাঘের সামনে এগিয়ে গেল, তারপর পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করল আর পাশে রাখা একটা গ্লাভস পরে
চিতাবাঘের গলার অংশ থেকে একটা চামড়ার ছোট্ট টুকরো এনে কিশোরের হাতে দিয়ে বলল, খেয়াল করে দেখো, একই চামড়ার বেল্ট। গতকাল এই চিতাবাঘের গলায় বাঁধা বেল্টটি রাজীবের হাতে ছিল। এই চিতাবাঘের গলার বেল্ট আর গতকালের বেল্ট একই চিতাবাঘের বেল্টের অংশ। কিশোর, আমি 100% নয়, 1000% শিওর। এটা ফরেন্সিকে পাঠাও, এই তথ্যটাই বেরোবে। মানে আমি গতকাল যেটা বলেছিলাম সেটাই ঠিক। এই চিতাবাঘকে দিয়েই রাজীব কুমারকে হত্যা করা হয়েছে। যে চিতাবাঘ রাজীবকে মেরে ফেলল, আজ সেই চিতাবাঘকে অন্য কেউ মেরে ফেলল। স্ট্রেঞ্জ। এরকম ঘটনা আমি প্রথমবার দেখছি। আমার 3টে প্রশ্ন: কেন রাজীবকে খুন, কেন চিতাবাঘ দিয়ে খুন, আর তৃতীয় প্রশ্ন, চিতাবাঘের মাথাটা কোথায়? দেখো কিশোর, আমার 2টো অনুমান রয়েছে। একটা হলো চিতাবাঘের মাথাতে অনেক বেশি পরিমাণে দামি জিনিস রয়েছে, যেমন সামনের 2টো দাঁত বা ক্যানাইন, চোখ, সব মিলিয়ে সাজানোর জন্য পুরো মাথাটাই। চোরবাজারে চিতাবাঘের মাথা বেশ মূল্যবান। চিতাবাঘের গায়ের চামড়ার থেকে ওর মাথার দাম 10 গুণ বেশি। আর দ্বিতীয়ত, চামড়াটা ছাড়িয়ে নিয়ে যাওয়া পাচারকারীদের হয়তো খুব কষ্টসাধ্য মনে হয়েছে, যে কারণে ওরা মাথাটা কেটে নিয়ে গেছে। ওটা নিয়ে পালানো অনেক সহজ, একটা পিঠের ব্যাগেই চলে যাবে। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে কিশোর। চিতাবাঘ দিয়ে রাজীবকে হত্যা করিয়ে তারপর কেন তারও মাথা কেটে নেওয়া হলো? যদি পোষা চিতা হয় তাহলে সে তাকে হত্যা করবেই বা কেন? এটা কি কোনো বড় প্ল্যানের অংশ? আমার কিন্তু মনে হচ্ছে এই রাজীব কোনো না কোনোভাবে চোরা চালানের সঙ্গে যুক্ত ছিল। আমাদের এই পুরো বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে। রুদ্রেশ কিশোরকে বলল, রোহিতবাবুর ওখানেও আমাদের একবার যাওয়া উচিত, কি বলো? সেদিনের পার্টিতে তো উনিও উপস্থিত ছিলেন। ঠিক বলেছ, ওনার বাংলো থেকে একটু ঘুরে আসা যায়। রোহিতবাবুর বাংলোটা বেশ সুন্দর, ছিমছাম, সাজানো গোছানো। সামনে বেশ অনেকটা জায়গা রয়েছে, আর বাংলোর নামটাও বেশ খাসা, চন্দ্রচিতা নিবাস। দারোয়ান দরজা খুলে খবর দিতেই বেরিয়ে এলেন রোহিতবাবু। আরে কি সৌভাগ্য আমার, আপনারা যে আমার সঙ্গে দেখা করতে আসবেন এটা তো আমি ভাবতেই পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে ঢুকেই চোখ স্থির হয়ে যাওয়ার উপক্রম। আস্ত একটা মিউজিয়াম বলা চলে। দেওয়ালে হরিণের শিং থেকে চিতাবাঘের মাথা, কি নেই? রুদ্রেশ একটু এগিয়ে গিয়ে একটা চিতাবাঘের মাথাকে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে লাগলো। তারপর সবার অলক্ষ্যে ওতে হাত দিয়ে কিছু একটা আঙুল দিয়ে দেখল। তারপর বেশ গম্ভীর হয়ে গেল। আরে রহস্যবাবু, এটা কি দেখছেন? ও পাশের ঘরে চলুন। রোহিতবাবু আমাদের ড্রয়িং রুমের পাশে লাগোয়া ঘরে নিয়ে গেলেন। ঘর ভর্তি বই, একটা দেওয়াল জুড়ে ফ্রেমে বাঁধানো সাদা কালো ছবি। কি বুঝছেন রহস্যবাবু? আমার বড় ঠাকুরদা ছিলেন একজন দক্ষ শিকারী। নৈনিতালে গার্নি হাউসে গিয়ে জিম করবেটের সঙ্গে দেখা করেছিলেন। উনি শিকার করেছেন বিভিন্ন ব্রিটিশ অফিসারদের সাথে। তখন দার্জিলিং তৈরি হচ্ছে, এইসব এলাকা তো একেবারে জঙ্গলে ভরা। চিতাবাঘ শুধু শিকার করেছেন এমন নয়, চিতাবাঘ শিকার করে অনেক পদক পেয়েছিলেন গভর্নরের কাছ থেকে। সেই সবই এখন স্মৃতি। দেখুন, জিম করবেটের ম্যান ইটার অফ কুমায়ুন ঠাকুরদাকে জিম করবেট নিজে উপহার দিয়েছিলেন। এই সেই কপি। রুদ্রেশ বলল, ঠাকুরদা চিতাবাঘও পুষেছিলেন, তাই তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আপনার বাংলোয় ঢোকার মুখে একটা বড় খাঁচা আছে, বেশ পুরনো। আগে সার্কাসে দেখা যেত, ওটা দেখে অনুমান করেছিলাম। আর আপনি আলাপের দিন বলেছিলেন দাদুর শিকারী হওয়ার কথা আর চিতাবাঘ পোষার কথা। আপনি পুষলেন না কেবল সরকারের ভয়ে। রহস্যবাবু, আমি কিন্তু শিকারও করিনি,
বললাম না, ইচ্ছে হলে উপায় নেই। আইন মানব বলে না করলাম শিকার, আর না পারলাম চিতাবাঘ পুষতে। জীবনে শখগুলো আর পূরণ হলো না। শুধু বন্যপ্রাণ আর বন্যপ্রাণের জ্ঞান দিয়েই কাটিয়ে দিলাম। বন্যপ্রাণের সেবা করি, সেটুকুতেই যা মনের আনন্দ। ছেলেবেলায় জিম করবেটের ম্যান ইটার অফ কুমায়ুন পড়ে মনে হয়েছিল শিকারী হব। বাবা বুঝলেন ছেলে বিগড়চ্ছে, তাই লন্ডন পাঠিয়ে দিলেন বোর্ডিং হাউসে। কিন্তু ধমনীতে তো শিকারীর রক্ত বইছে, ও যাবে কোথায়? স্ত্রী কন্যা তো আর ফিরলই না। কিশোর বলল, আসল কথায় আসি রোহিতবাবু, গতকাল আপনি চা বাগানের পার্টিতে ছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি চা বাগানে পার্টি দেন কেন? দেখুন, চা বাগানের সাথে পশু পাখির একটা বাস্তুতন্ত্র রয়েছে, বিশেষত চিতাবাঘের। আমি তো চিতার জন্ম ফ্যান বলতে পারেন। সঙ্গে পারিবারিক ঐতিহ্য তো রয়েছে। চা বাগানগুলোতে শুধু চিতাবাঘ নয়, চা শ্রমিকদের নিয়েও উৎসব অনুষ্ঠান, সেমিনার এসব করি। বিগত 10 বছর ধরে আমি এগুলো করে আসছি। পাহাড়ে যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। প্রথম মহিলা বাঙালি ডাক্তার ডক্টর কাদম্বিনী বসুর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় চা শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলন করেছেন, লিখেছেন, শিক্ষা ও স্বাস্থ্যের কথা ভেবেছেন। উনি আমার আদর্শ। আমি বাগানে বাগানে ওনার কথাও বলি। আপনি জানেন রাজীব কুমারের ডেড বডি পাওয়া গেছে? শুনে রোহিতবাবু চমকে উঠলেন। হ্যাঁ? সে কি করে? আমরা সঠিক কিছু কারণ খুঁজে বের করতে পারিনি, তবে আমাদের অনুমান চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয়েছে রাজীব কুমারের। বলেন কি? বাবা, খুবই দুঃখজনক বিষয়। বড় ভালো ছেলে ছিল রাজীব। বন ও বন্য প্রাণীদের নিয়ে ওর গভীর পড়াশোনা ছিল। অনেক সেমিনারে ও আমার সাথে বক্তব্য রাখতে গেছে। আপনাকে ও 2টো যমজ চিতাবাঘের ছানা উপহার দিয়েছিল, সেগুলো কোথায়? ও তো 5 বছর আগের গল্প। উপহার দেয়নি তো, ওই ছবি তুলেছিলাম, তারপর বন দপ্তরকে দিয়ে দিই। আমি রাখবো কোথায়? ওই ছবিটা দেখুন, আমার পাশের দেওয়ালে টাঙানো আছে যেটা, ও ওইটা। হ্যাঁ, একটা কপি ওর কাছে ছিল। রুদ্রেশ বলে, ব্রিটিশ আমলে এক অফিসারের স্মৃতিচারণ পড়ে জেনেছি, সেই সময় এই এলাকার লেপচারা জঙ্গলে চিতাবাঘের ছানা এনে দিত ব্রিটিশ অফিসারদের। তারা সেই ছানাগুলোকে বড় করত। তারপর বড় হওয়ার সাথে সাথে যখন তারা হিংস্র হয়ে উঠত, তখন তাদের গুলি করে হত্যা করত। তারপর তাদের মাথা, চামড়া দেওয়ালে ঝুলিয়ে রাখত। সেই থেকে এই রেওয়াজ চালু হয়ে যায়। বিশেষত রাজা, মহারাজা আর জমিদাররা এই রেওয়াজ বজায় রাখে। স্বাধীনতার পর আইন না এলে আমাদের জঙ্গলে আর পশু পাখি থাকতো না। আচ্ছা, আপনার কি মনে হয় রাজীবের খুন নিয়ে? ওর সাথে কি কারো শত্রুতা ছিল জানেন? চা বাগানে যাতায়াতের সূত্রে আমার যেটুকু আলাপ, আমরা একসাথে অনেক জায়গায় অনুষ্ঠান করেছি, এইটুকুই। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি প্রদান করুক। হরি ওম তৎসৎ। রোহিতবাবু, আরও একটা বিষয়, গতকাল পাহাড়ের জঙ্গলে একটা চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। আশ্চর্যের বিষয়ে চিতাবাঘের মাথাটা পাওয়া যায়নি। হ্যাঁ? আরে বাস, এ তো আমার জীবনে শোনা প্রথম এই ধরনের ঘটনা। আপনি এ বিষয়ে কিছু বলবেন? মানে আপনার যা মনে হয়। দেখুন অফিসার, কোনো চিতাবাঘের মাথা তো দুরকমভাবে মিসিং হতে পারে। এক, যদি অন্য কোনো জন্তু তাকে আক্রমণ করে এবং মাথার অংশ খেতে খেতে নিয়ে যায়, আর তা না হলে দ্বিতীয়ত জঙ্গলে যদি দীর্ঘদিন লাশ হিসেবে পড়ে পচে যায় তখন। আর এইগুলো বাদ দিলে পড়ে থাকে চোরা চালান। আমারও অনুমান পাচারকারীদের কাজ। চিতাবাঘের চামড়ার তুলনায় চিতাবাঘের মাথা অনেক বেশি দামি, কিন্তু কোনো কারণে পাচারকারীর মনে হয়েছে পুরো শরীর থেকে চামড়া ছাড়ানো এসব সময় সাপেক্ষ কাজ, ধরা পড়ার প্রবল সম্ভাবনা। সেই কারণেই সে মাথা নিয়ে পালিয়েছে। রুদ্রেশের চোখ ঘুরছিল। ও তীক্ষ্ণভাবে পুরো ঘরটা পর্যবেক্ষণ করছিল। হঠাৎ করে বলে ওঠে, আরে রোহিতবাবু, এই 5, 8, 14, 28 এই নাম্বারের সংখ্যাগুলো কিসের? আমরা কিন্তু এই ধরনের সংখ্যার টোকেন রাজীব কুমারের ঘরেও পেয়েছি। এইগুলো
আমার দুখানা পেট্রোল পাম্প আছে জানেন নিশ্চয়ই। হ্যাঁ, যারা সময় মতো টাকা দিতে পারে না, ধার নেয়, তাকে ওই তারিখে টোকেন দিয়ে দিই। টাকা দেয়, টোকেন ফেরত দিয়ে যায়, আর টোকেনের তারিখের পাশে তার ধারের অঙ্ক লেখা থাকে খাতায়। এই দেখুন। বলে একটা ডায়েরি এনে সে রুদ্রেশের হাতে দেয়। রুদ্রেশ একটু উল্টে বলে, ও আচ্ছা, বেশ, ঠিক আছে। ঠিক আছে, আজকে চলি, পরে দেখা হচ্ছে। এই বিষয়ে কোনো প্রয়োজন হলে আপনাকে কিন্তু আবারও বিরক্ত করব। আরে কি বলেন, যে কোনো সময় আসবেন, কোনো অসুবিধে নেই। নমস্কার। বিকেলে রুদ্রেশ, আমি আর গবেষক নয়নজ্যোতি লাহিড়ী চা বাগান আর চিতাবাঘ নিয়ে আলোচনা করছি। চা বাগান আর চিতার সম্পর্ক বেশ মজার, জানেন তো? হ্যাঁ, সবচেয়ে আশ্চর্যের বিষয় এরা শুধু শিকার করতেই আসে না, এখানে বাচ্চার জন্মও দেয়, লুকিয়ে রাখে, এবং এক এক সময় পুরো 4 থেকে 5 মাস এক টানা বাচ্চাদের নিয়ে ঝোপের আড়ালে অবস্থান করে। আসলে চা বাগানগুলোতে ছোটোখাটো প্রাণী যেমন বনরুই, বনবিড়াল বা ইঁদুরের মতো ছোটোখাটো প্রাণী বেশ সহজলভ্য, যার জন্য চা বাগানে নিয়মিত চিতাবাঘ আসে। চা বাগানে রাতের বেলায় আলো আঁধারি, ঝোপের আড়াল, মানুষের অনুপস্থিতি এবং পর্যাপ্ত খাবার সব মিলে একেবারে আদর্শ লেপার্ড করিডোর। ঠিক বলেছেন। এমন সময় রাইমা এলো। আমার টিকিট হয়ে গেছে নয়নদা, কাল ভোরই বেরিয়ে যাব। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, ঘুম হয়নি মনে হচ্ছে, চোখের কোণে রীতিমতো কালি পড়ে গেছে। স্যার, আমি এই চিতাবাঘের আক্রমণ বা এই বিষয়টাতে অত্যন্ত ভীত। আমার খুব ভয় হচ্ছে স্যার। আপনি তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বন আর বন্যপ্রাণী নিয়েই আপনার কাজ, এতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। আমি এরকম আক্রমণ বা হত্যা সেভাবে কখনো সামনে থেকে দেখিনি তো, তাই ওই দৃশ্যটা ভুলতে পারছি না, এখনো চোখের সামনে ভাসছে। আচ্ছা স্যার, আমি আসছি, পরে আবার কথা হবে। সকাল 8টা। রুদ্রেশ তখন ঘুমোচ্ছে। ফোন এলো, আর ওপাশে কিশোর। আমি গাড়ি পাঠাচ্ছি, রুদ্রেশকে নিয়ে এক্ষুনি চলে এসো। রুদ্রেশকে আমি ঘুম থেকে তুললাম। চা ব্রেকফাস্ট করতে করতেই গাড়ি চলে এলো। আমরাও বেরিয়ে পড়লাম। গাড়ি একটা জঙ্গলের মধ্যে গিয়ে থামল। কিশোর এগিয়ে এলো। আরও একটা ডেড বডি। কার? রাইমা ধরের। সে কি? কোথায়? এই রাস্তার বাঁকের কাছে। আমরা ডেড বডি দেখে নাকে চাপা দিলাম, মাস্ক পরলাম। রাইমার শরীরের অনেকটা অংশ হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। রুদ্রেশ ম্যাগনিফাইং গ্লাসটা বের করলো, আশেপাশের মাটিটা দেখতে থাকলো, তারপর বলল, চিতাবাঘ, একই পদ্ধতি, একইভাবে খুন করা হয়েছে। রাইমার ক্যামেরাটা ভাঙা অবস্থায় কিছুটা দূরে পাওয়া গেল। বডি পোস্টমর্টেমে পাঠাও, আর ক্যামেরাটা ফরেন্সিকে পাঠাও। লাভ কিছু হবে না, ক্যামেরার মেমোরি কার্ডটা খুনি বের করে নিয়েছে। কি মনে হয় রাইমাকে খুন করার কারণ কি? কিশোর, রাইমা রাজীবের খুনের পর প্রচণ্ড ভয়ে কেমন একটা অস্বাভাবিক আচরণ করতে থাকে। একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার চিতাবাঘের আক্রমণে একটা মৃত্যুকে দেখে এতটা বিচলিত কেন? আমার অনুমান সেদিন রাতেও খুনিকে দেখেছিল, কিংবা ওর ক্যামেরায় খুনির ছবি ধরা পড়েছিল, আর খুনিও সেদিন ওকে দেখে ফেলে, আর যে কারণে খুনি ওকে হত্যা করেছে। আফসোসের বিষয় যে আমরা ওকে বাঁচাতে পারলাম না। ওকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের ছিল। কিছু ক্লু পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। বৃষ্টির কারণে নরম মাটিতে একটা জুতোর ছাপ পেয়েছি সামান্য দূরে, আর একটা পোড়া সিগারেটের টুকরো, আর এই একটা ফুল। গন্ধটা খুব সুন্দর। ফুলটা আমি নিচ্ছি কেমন? আমার অনুমান রাইমাকে কিডন্যাপ করে খুন করা হয়েছে। দেখো, রাইমার হাতে দড়ি বাঁধার চিহ্ন স্পষ্ট। পরে চিতাবাঘ দিয়ে আক্রমণ করিয়ে
ওর ডেড বডি এখানে ফেলে গেছে। গাড়ির চাকার দাগ নেই, কারণ গাড়ি পিচে রাস্তার ওপরে ছিল। চিতাবাঘের পায়েরও ছাপ নেই, ছাপ আছে শুধু এই এক পাটি জুতোর। এবার এই জুতোর মালিককে খুঁজতে হবে। কিশোর, এই নৃশংস এবং পৈশাচিক কাজ যে বা যারা করছে তাদের ধরতেই হবে। এটা আমার একটা প্রতিজ্ঞা। আমি তাদের ফাঁসি কাঠে ঝোলাবো, অ্যাট এনি কস্ট। জুতোর মালিকের সন্ধান করতে হবে। জুতোর নিচে একটা লোগো আর একটা নাম্বার NLL8 দেখলাম। লোগোটা আমি চিনি। এটা একটা নেপালি দোকানের, টিবেটান শু হাউস। অনেক পুরনো দোকান। আমি নিজে ওদের দোকানের জুতো পরি। চলো তো। দোকানদার কিশোরকে চেনে। জুতোর ছাপের ছবিটা দেখাতেই বলল, আমরা পায়ের মাপ নিয়ে জুতো বানাই। এই NLL8 মানে N হচ্ছে ব্যক্তির নাম, আর LL মানে লেফট লেগ, আর পরের 8 হলো 8 নম্বর জুতো। রেডিমেড জুতো তো আমাদের থাকে না, যে কারণে আমাদের কাস্টমার কম। জুতোর নিচের ওই NLL8 থেকেই জুতোর মালিকের নাম পেয়ে যাব। বিল বই দেখে দোকানদার যার নাম বলল, সেটা শুনে আমরা তিনজনই স্তব্ধ হয়ে গেলাম। নয়নজ্যোতি লাহিড়ী। চা বাগানের লনে নয়নজ্যোতি বসেছিল। সামনে চায়ের কাপ, একটা পা আর একটা পায়ের উপর তোলা। স্পষ্টতই আমাদের সবার চোখ গেল জুতোর নিচের অংশে। আর দিন কয়েক, তারপর হুশ করে বিদেশ, তারপর কে পায় আমাকে? লেভেল লেভেল। রুদ্রেশ বলল, হুশ করে বিদেশের জায়গায় যদি হুটার বাজিয়ে লক আপে পাঠিয়ে দিই তাহলে কেমন হবে? মানেটা কি? কি আর কি হচ্ছে? কিশোর সরাসরি নয়নকে জিজ্ঞাসা করল, কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? একটু বেরিয়েছিলাম। কেন বলুন তো? বের হওয়া যাবে না নাকি? যাবে। তা বলে জঙ্গলের দিকে? না, 10টা নাগাদ হাঁটতে বের হয়েছিলাম। ঘরে ভালো লাগছিল না। এত জেরা করছেন কেন? আপনি জানেন রাইমা খুন হয়েছে? খুন হয়েছে? রাইমা খুন? হ্যাঁ, খুন। আর রাইমার ডেড বডি যেখানে পাওয়া গেছে সেখান থেকে সামান্য দূরত্বে আপনার জুতোর ছাপ এবং সিগারেটের টুকরো পাওয়া গেছে। আপনি এবার কি বলবেন? ও, ওই জুতো যেন পৃথিবীতে আর কেউ পরে না, আমি একাই পরি। আর ওই সিগারেট তো আপনিও খান। তাহলে পুলিশকে বাঁকা উত্তর দেবেন না। যা জিজ্ঞেস করছি সেটা বলুন, না হলে সিধে লক আপে নিয়ে গিয়ে ভরে দেবো। আমি হাঁটতে গিয়েছিলাম, আর এক জায়গায় দাঁড়িয়েছিলাম। একটা ফুলের সুন্দর গন্ধ নাকে এসে লাগলো। আমি সেই ফুলটা টুক করে তুলে এনেছি। এই দেখুন। আচ্ছা নয়ন, একটা জিনিস মনে করে বলো তো, তুমি এমন কিছু সন্দেহজনক দেখেছ? একটা তেলের ট্যাঙ্কার খুব দ্রুত গতিতে রাস্তায় যাচ্ছিল। লেখা ছিল RC, আর একটু হলেই আমাকে প্রায় ধাক্কা দিয়ে দিত। আমি সামলে নিতেই গাড়ির ড্রাইভার মুখ বের করে আমাকে বলল, এত রাতে ঘোরাঘুরি করবেন না, এক্ষুনি গাড়ির নিচে চাপা পড়ে যেতেন। জঙ্গলে চিতাবাঘ আছে, হামলা করতে পারে। এই বলে চলে গেল। এত রাতে অয়েল ট্যাঙ্কার? বিষয়টা ভাবাচ্ছে। আর সি 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 মানে কি রোহিত চৌধুরী? এখানে আরও কয়েকজন RC আছেন। রমিত শেরপা, ওনারও পেট্রোল পাম্প আছে। RC আরেকজন হচ্ছেন যার পাম্প আছে, রোহিত চক্রবর্তী। 3টে পাম্পে একটু খোঁজ খবর করি। আর নয়ন ঠিক বলছে, ওই ফুল গাছের একটা ফুল আমার পকেটেও আছে। আমি লাশ দেখার সময় ফুলটা কুড়িয়েছিলাম, দারুণ গন্ধ। ফুলটা রাতেই ফুটে। আমি চলি। নয়নের থিসিস পেপারটা টেবিলে পড়ে রয়েছে। আমি ফেরত দিতে গেলে রুদ্রেশ বলে, একটা জেরক্স করিয়ে ফেরত দিয়ে এসো। নয়ন 2 দিন হলো নিখোঁজ, রুমে তালাবন্ধ। আমরা ব্যাপারটা বুঝলাম যখন কিশোর ছেত্রী এসে বলল, নয়নের বাড়ি থেকে ফোন এসেছিল, চলো ওর রুমে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। চলো। দরজার তালা ভাঙতে হলো, কিন্তু ভেতরে কিছুই নেই। রুদ্রেশ, আমি কিছু বুঝতে পারছি না। আমার অনুমান নয়ন কিডন্যাপড, হয়তো খুন হয়ে যাবে।
কারণ? ওর থিসিস। মানে কি বলছো? ওর থিসিস আমি পড়েছি। লেপার্ড বন্যপ্রাণী নিয়ে ওর গবেষণা প্রশংসাযোগ্য, কিন্তু ও এই গবেষণায় দার্জিলিং ও প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তের চোরাচালান নিয়ে বিশদে লিখেছে, যা চোরাচালানকারীদের পক্ষে বিপজ্জনক। এখন এই থিসিসের কথা ও কাকে কাকে বলেছে সেটা আমরা জানি না। অতএব বুঝতেই পারছো যে চোরা শিকারী বা চোরাচালানকারীরা এই বিষয়ে যদি জানতে পারে তো ওর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তুমি কি করে জানলে? ওর থিসিসটা আমি পড়েছি। নয়ন তো বিদেশ যাবে শুনছিলাম। তাই তো বড় খটকার বিষয়। ওর পরিবারের এত টাকা নেই যে ওকে বিদেশে পাঠাবে, আর হঠাৎ করে ও এতগুলো টাকাই বা পেল কোথা থেকে যে বিদেশ যাওয়া কনফার্ম বলছিল? আচ্ছা, থিসিসটা বেচে দেয়নি তো? কারেক্ট, কিন্তু কার কাছে সেটা খোঁজ নিতে হবে। এই যে রুদ্রেশ, আমার একটা নিমন্ত্রণ আছে বুঝলে, গিফট কিনতে হবে। ম্যালের দিকে যাব। আমার একটা প্রিয় চীনা দোকান আছে, তোমরাও চলো, ভালো লাগবে। কিশোরের গাড়ি ম্যাল রোডের ধারে একটা প্রাচীন চাইনিজ দোকানের সামনে থামল। দোকানে ঢুকেই বুঝতে পারলাম এখানে প্রচুর ভালো ভালো পুরনো অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যায়, সবই প্রায় দুষ্প্রাপ্য। কিশোর ঢুকতেই দোকানের মালিক এগিয়ে এলেন। তিনি বেশ বৃদ্ধ। কিশোর বলল, এই বৃদ্ধ প্রেমা দর্জির বয়স অনুমান করতে যেও না, মিলবে না, প্রায় 100 কোঠায়। প্রেমা দর্জি একগাল হেসে বললেন, এক কম 100। রুদ্রেশের দোকানে ঢুকেই চোখ গিয়ে পড়ল দুটো বড় সাইজের চিতাবাঘের মাথার উপর। রুদ্রেশ সেদিকে ইঙ্গিত করতেই নেপালি দোকানদার বললেন, আমার দাদামশাই ছিলেন গোর্খা রেজিমেন্টের অফিসার। একদিন এই পাশের জঙ্গলে এক তান্ত্রিক বাবাজির কাছ থেকে এই দুটো চিতাবাঘের মাথা উদ্ধার করেন। ওই দুই মাথায় হাত রেখে তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা করত ওই অঘরীতান্ত্রিক। অঘরীতান্ত্রিক গ্রেপ্তার হয়। এদিকে আশ্চর্যজনকভাবে এই মাথা দুটো দোকানে রাখার পর থেকে আমাদের দোকানের বিক্রি অসম্ভব রকমের বৃদ্ধি পায়। আর এই কুসংস্কার থেকে ওই দুটো মাথা আমাদের দোকানে রয়ে গেছে। এখনো কিছু কুসংস্কার আর অলৌকিক ভাবনা থেকে মানুষ চিতাবাঘ হত্যা করছে আর তার মাথা ঘরে ঝুলিয়ে রাখছে। কেউ বা হাতের দাঁত রাখছে, কেউ বা হরিণের শিং ঝুলিয়ে রাখছে সৌভাগ্যের জন্য। আর এই ভাবনা মানুষের মনে ঢুকিয়ে দিচ্ছে ওই তান্ত্রিক। রুদ্রেশ একটু আনমনা হয়ে গিয়েছিল। প্রেমা দর্জির দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছেন, আমাদের সবাইকে ভাবতে হবে, তবে সমাজ বাঁচবে। ভালো সমাজ গড়তে পারলেই ভালো নাগরিক পাবো আমরা। কিশোর একখানা বড় বুদ্ধ মূর্তি কিনল। এমন হয়েছে? খুব ভালো হয়েছে। সকাল সকাল কিশোর এসে আমাদের ঘুম থেকে তুলল। জঙ্গলে আবার লাশ মিলেছে একটা। নিশ্চয়ই নয়নের। তুমি তো অন্তর্যামী দেখছি। আমাদের যেতে হবে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় রেডি হয়ে নিলাম আর বেরিয়েও পড়লাম। জঙ্গলে গিয়ে একটা মাথা লাশ দেখতে পেলাম, যার দেহের একটা অংশ ছিন্ন ভিন্ন। লাশের জুতো দেখে বুঝতে পারলাম এটা নয়ন, সেই NLL-8। রুদ্রেশ লাশটা খুব খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো আর দেখল নয়নের ডান হাতের মুঠোয় একটা ছোট্ট কৌটো, সিঁদুর কৌটোর মতো আকারের। কৌটোটা খুলতেই একটা গুঁড়ো ধরনের জিনিস পাওয়া গেল। ফরেস্ট অফিসার এসে বললেন, এটা হরিণের শিংয়ের গুঁড়ো, মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়। স্যার, এটা খুব এক্সপেন্সিভ, কিন্তু এই শিংয়ের গুঁড়োর ব্যবহার বেশি করেন তান্ত্রিকেরা, আর এর দাম কয়েক লক্ষ টাকা অবধি হতে পারে। তার মানে নয়নের হাতের এই কৌটো কোনো না কোনোভাবে তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিকের সাথে জড়িত। রাত 10টা।
ঘরে ঢুকতে যাব, অবাক হয়ে দেখি যে এক তান্ত্রিক ঘরে বসে রয়েছে। চমকে উঠে ফোনটা বের করতেই রুদ্রেশ হু হু করে হেসে ফেলে আর গোঁফ খুলে বলে, আমি রুদ্রেশ। সত্যি রুদ্রেশের এত নিখুঁত ছদ্মবেশ আমি ধরতেই পারিনি। আমার সবচেয়ে কাছের লোক চিনতে না পারলে আর কেউই সেভাবে চিনতে পারবে না। আমি চললাম, রাতের একটা অভিযান প্রয়োজন। আমি যাচ্ছি এক তান্ত্রিকের গোপন ডেরায়। তুমি ভোর রাতে কিশোরকে আর বন দফতরের লোকজনকে নিয়ে হাজির হবে। আমি তার আগে ফোন করব। সূর্য ওঠার আগেই আমাদের অপারেশন করে ফিরতে হবে। রুদ্রেশের ফোনের অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গেছিল সেটা জানি না। রাত 2টো নাগাদ ফোন এলো। ফোনের ওপাশ থেকে রুদ্রেশ বলল, মহাকাল মন্দিরের পাশের জঙ্গলে চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব। আমিও দেরি না করে কিশোরকে ফোন করলাম। পুরো ফোর্স আর টিম নিয়ে কিশোর হাজির হলো চা বাগানে। আমাকে তুলে নিয়ে চলল মহাকাল মন্দিরের দিকে। মন্দিরের পাশের রাস্তা দিয়ে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। রুদ্রেশ আমাদের জন্যই অপেক্ষা করছিল। কিশোর আসতেই বলল, ছোট্ট বাড়িটায় তান্ত্রিকের আখড়া। আমি একটু আগে ছদ্মবেশে সব দেখে এসেছি। আমাদের অ্যাটাক করতে হবে। রুদ্রেশ ঘরের ভেতর ঢুকেই তান্ত্রিককে চাপটে ধরল। তান্ত্রিকের সাথে রুদ্রেশের হাতাহাতি শুরু হলো। অল্প সময়ের মধ্যেই তান্ত্রিক ধরাশায়ী হয়ে পড়ল। এদিকে বাইরে তখন একটা ছোট্ট গাড়িতে জিনিসপত্র লোড হচ্ছিল। পুলিশ তাদের সারেন্ডার করতে বললেই তারা আলো বন্ধ করে গুলি চালাতে শুরু করল। পুলিশের গুলিতে দুজন ঘায়েল হলো ও সারেন্ডার করল, আর তান্ত্রিককে গ্রেফতার করল পুলিশ। তান্ত্রিকের নাম গুণনিধি আচার্য। তিনি গুণাচার্য নামে এলাকায় প্রসিদ্ধ। গুণাচার্যের আশ্রমে মিলল জোড়া চিতাবাঘের মাথা, হরিণের শিং, চিতাবাঘের চামড়া, হাতির দাঁত আর সঙ্গে আরো কত কি। আপনাকে দুটো প্রশ্ন করব। একটা হলো, আপনার মাথার ওপরে কে আছে, মানে আপনার বস কে? আমি জানি না। আমাদের কাছে একটা নম্বর আসে, মাসের 30 দিন অনুযায়ী নম্বর লেখা থাকে, যার মধ্যে একটা কোড দেয়া থাকে। যেমন নম্বর 10 মানে হরিণের শিং, 18 মানে চিতাবাঘের মাথা, 22 হলো হাতির দাঁত। এমন হাজারো কোড রয়েছে। এটা চোরাচালানের সূচিপত্র। প্রতি মাসেই এই তালিকা বদলে যায়। ঠিক একই ধরনের নাম্বার আমরা দেখেছি রাজীবের ঘরে। এই টোকেন আপনি আরো অনেকের বাড়িতেই পাবেন, দোকানে পাবেন, গাড়িতে পাবেন। কতজনকে গ্রেপ্তার করবেন স্যার? বিরাট নেটওয়ার্ক, যাদের কিছুই আপনি জানেন না। আপনারা ফিনিশ হয়ে যাবেন। খুব বড় একটা রিস্ক নিয়ে ফেলেছেন। আপনাদের মৃত্যু কিন্তু আসন্ন। সেটা সময় বলবে। তার মানে আমরা রাজীব কুমারের ঘরে যে নম্বরগুলো দেখলাম সেগুলো সবই চোরাচালানের। ঠিক। গুণনিধি আচার্যকে রুদ্রেশ হরিণের শিং গুঁড়ো ভর্তি কৌটোটা বের করে বলল, আমার দ্বিতীয় প্রশ্ন, এটা কি আপনার? না, কিন্তু এ খুবই দামি জিনিস। তন্ত্রমন্ত্রে এর ব্যবহার হয়, সে কথা ঠিক, কিন্তু এটি আমার নয়। রুদ্রেশ বলল, কিশোর, এসব জিনিসপত্র মানে হাড়ের চূর্ণ, জড়িবুটি, ভালুকের লোম, এসব কিছু নির্দিষ্ট দোকান আছে, সেখানে গেলেই মিলবে। চলো, সকাল হয়ে গেছে, আমি একটু এনকোয়ারি সেরে ফিরছি, তোমরা থানায় যাও। সকাল থেকে রুদ্রেশের কোনো পাত্তা নেই। তান্ত্রিকের ছদ্মবেশও মনে হয় ত্যাগ করেনি। দুপুর 2টো নাগাদ রুদ্রেশের ফোন এলো। বলল,
পুরো টিম নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম স্টেশন পার হয়ে প্রথম যে পেট্রোল পাম্পটা পাবে ওখানে চলে এসো। পাম্প ঘিরে ফেলবে, কেউ যেন পালাতে না পারে। রুদ্রেশ ফোন রাখতেই আমি কিশোরকে ফোন করলাম, আর পুরো টিম নিয়ে হাজির হলাম রুদ্রেশের চিহ্নিত পেট্রোল পাম্পে। আর পাম্প ঘিরে পাম্পের লোকজনকে পুলিশ ভ্যানে তোলা হলো। কিন্তু রুদ্রেশ কোথায়? রুদ্রেশকে ডাকবো কি নাম ধরে, না কি করব, এইসবে আমি 7-5 ভাবছি। তখনই ফোনটা বেজে উঠল কিশোরের। রুদ্রেশের ফোন। রুদ্রেশ নির্দেশ দিল যে পাম্পের পাশের রাস্তা দিয়ে পিছনের দিকে আমরা যেন আসি। পাম্পের পেছনেই একটা গোডাউন। আমরা সেখানে পৌঁছতেই দেখলাম যে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে রয়েছেন রোহিতেশ্বর চৌধুরী। খানিকটা দূরে একটা বন্দুক পড়ে রয়েছে, আর রুদ্রেশের হাতে ওর রিভলভারটা তাক করে রয়েছে রোহিত বাবুর দিকে। এসব কি রুদ্রেশ? কিশোর, আমাদের সমস্ত রহস্যের কেন্দ্রে এই মানুষটি। চলো শুরু থেকে শুরু করা যাক। কি রোহিতেশ্বর বাঘ চৌধুরী বিভিন্ন চা বাগানে বক্তৃতা, সেমিনার এবং পার্টির নাম করে চা বাগানের ম্যানেজারদের হাত করতেন আপনি। তারপর তাদের মাধ্যমে সেই চা বাগানের বন্যপ্রাণী সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনি সংগ্রহ করতেন। তারপর সেই সুযোগে আপনি পাচারের ছক কষতেন। সেরকমই ছকের একজন সামান্য পেয়াদা রাজীব কুমার। আর দেখতে দেখতে রাজীব কুমার আপনার এক বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে ওর বিবেক জেগে ওঠে কয়েকদিন আগে, আর ও এই কাজ করতে রাজি হয় না। উল্টে আপনাকেও এই ব্যবসা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। আপনি বারে বারে বোঝালে ফল হয় ঠিক উল্টো। পার্টির দিন রাজীব উল্টে আপনাকে হুমকি দিয়ে বসে যে সে আপনাকে পুলিশে ধরিয়ে দেবে। তাই আপনি আর রিস্ক নেননি। কিছুক্ষণের মধ্যে চা বাগানে ফিরে আসেন আর ওর মাথায় আঘাত করেন। রাজীবের মৃত্যু হয়। আপনার গাড়িতে তখন আপনার প্রিয় চিতাবাঘটি ছিল। আপনার মাথায় বুদ্ধি খেলে যায় এবং আপনি চিতাবাঘ দিয়ে রাজীবের ওপর আক্রমণ করান, যাতে পরদিন সবার এটা মনে হয় যে চিতাবাঘের আক্রমণে রাজীবের মৃত্যু হয়েছে। চা বাগানে চিতাবাঘের আক্রমণ খুব সাধারণ ঘটনা, অতএব এটা দুর্ঘটনা হিসেবে চাপা পড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, সেদিন চিতাবাঘ দিয়ে আক্রমণের সময় সেটি রাইমা দেখে ফেলে, আর আপনিও তাকে দেখে ফেলেন। রাইমা পালিয়ে যেতে চেয়েছিল এসব কিছুর থেকে দূরে। আপনি তাকে পালাতে দিলেন না, কিডন্যাপ করলেন, হত্যা করে একইভাবে রাস্তার ধারে ফেলে দিলেন। সবাই ভাবল চিতাবাঘের আক্রমণ। এখানেও আপনি ম্যানেজ করে নিলেন, আর মেমোরি কার্ডটা খুলে নিয়ে রাইমার ক্যামেরাটা দিলেন ভেঙে। আমরা গবেষক নয়ন জ্যোতির জুতোর ছাপ দেখে ওর সাথে খুনের সম্পর্ক আছে কিনা এই বিষয়ে খতিয়ে দেখার সময় জানতে পারি সে বিদেশ যাচ্ছে। হঠাৎ করে অতগুলো টাকা সে পেল কোথা থেকে, এটার তদন্ত করে জানতে পারি যে আপনি সেই থিসিস কিনেছেন। বন্যপ্রাণী আপনার প্রিয় সাবজেক্ট, অতএব কিনতেই পারেন। কিন্তু সেই থিসিসে চোরাচালান এবং চোরাচালানকারীদের বিভিন্ন তথ্য আপনাকে যথেষ্ট উদ্বিগ্ন করে তোলে। এই তথ্য প্রকাশ পেলে অনেক চোরাচালানকারীর মুখোশ খুলে যেতে পারে, সেই সূত্রে আপনিও ফেঁসে যেতে পারেন। সেই ভয়ে আপনি নয়নজ্যোতিকে কিডন্যাপ করেন, তাকেও হত্যা করেন, আর একইভাবে মাথায় আঘাত করে। তারপর চিতাবাঘের আক্রমণ। আরও একটা বিষয়, সেদিন আপনার পাম্পের অয়েল ট্যাঙ্কার যখন রাইমার মৃতদেহ ফেলে আসছিল, তখন নয়ন একটি ট্যাঙ্কার রাস্তায় দেখেছিল, যাতে লেখা ছিল RC। আপনি ভেবেছিলেন এই ক্লু ধরে যদি পুলিশ আপনার কাছে পৌঁছে যায় তাহলে আপনার বিপদের সম্ভাবনা রয়েছে, আর ঠিক সেই কারণে আপনি নয়নকে মেরে ফেললেন। শেষের খুন দুটো এখানে হয়েছে। তারপর চিতাবাঘের আক্রমণ করিয়ে ডেড বডি ফেলে আসা হয়েছে। হাতের ছাপ, ব্লাড স্যাম্পল ফরেন্সিক টিম এলেই পেয়ে যাবে।
পেয়ে যাবে মার্ডার ওয়েপনের ভারী বস্তুটিও। সবচেয়ে দুঃখের কথা কি জানেন? আপনি খুনের খেলা খেলতে খেলতে নিজের পোষা চিতাবাঘটাকেও মেরে ফেললেন। প্রথম খুনের পর, মানে রাজীবের খুনের পর, আপনি একটা মোটা টাকার অর্ডার পান। চিতাবাঘের মাথা লাগবে। আন্তর্জাতিক চোরাচালানকারী মাফিয়ারা আপনার না শুনবে না, ফলে আপনি নিজের হাতে নিজের পোষা চিতাবাঘের মাথা কাটলেন। আপনার এজেন্ট তান্ত্রিক গুণনিধির কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু বর্ডারে সেই চোরাচালানকারীর দল ধরা পড়ল। আপনি মাথা সাপ্লাই দিতে পারলেন না, ফলে সেই মাথা পুনরায় ফিরিয়ে আনলেন নিজের হেফাজতে। তারপর রং করে নিজের দেওয়ালে টাঙিয়ে রাখলেন। যতই হোক আপনার প্রিয় পশু ছিল। ওর কাঁচা রং সেদিন আমি ধরে ফেলি, আপনাকে বুঝতে দিইনি, আর সন্দেহের সূত্রপাত সেখান থেকেই। এরপরই আমি আপনার বিষয়ে খোঁজ খবর শুরু করি। বুঝতেই পারছেন, পুরনো মিডিয়ার লোক, একটা স্টেডি নেটওয়ার্ক এখনো আছে। সেই নেটওয়ার্ক থেকে জানলাম আপনি বছর 10 আগে একবার প্রতিবেশী দেশের বিমানবন্দরে গ্রেফতার হন। দুষ্প্রাপ্য কোনো প্রাণীর চামড়া ট্রলি ব্যাগের হ্যান্ডেলের ভেতরে রোল করে পাচার করছিলেন। সে যাত্রায় কিছু প্রভাবশালী লোক আপনাকে বাঁচিয়ে দেয়। এরপর আপনি সচেতন হয়ে যান, আরও দক্ষ হয়ে ওঠেন এই পাচারে। এই যেমন ধরুন মৃতদেহের কফিন, বড় মিউজিক ইনস্ট্রুমেন্ট, তেলের পিপে, ক্যান সহ কত রকমের কন্টেনারে আপনি পাচার চালিয়ে যেতে থাকেন। কিশোর, এই যে এখানে যা দেখছো, এগুলো সব পাচারের জন্য। কি রোহিত বাবু, ঠিক বলছি তো? রুদ্রেশ, প্রথম খুনের জন্য ব্যবহৃত চিতাকে তো রোহিতবাবু মেরে ফেলেছেন, তাহলে অন্য চিতাবাঘ বা দ্বিতীয় চিতাবাঘ কোথা থেকে এলো? গুড কোয়েশ্চেন। আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে। তোমার মনে আছে রাজীবের ঘরে একটা যমজ চিতাবাঘের ছবিতে রোহিত বাবুকে দেখা গেছিল, যেগুলো উনি নাকি বন দফতরকে ফেরত দিয়েছিলেন? উনি আসলে ফেরত দেননি। ঠাকুরদার উত্তরসূরি তো, চিতাবাঘ পুষেছিলেন। চিতাবাঘকে পোষ মানানো কিন্তু বড্ড কঠিন কাজ। রোহিত বাবু চ্যালেঞ্জ করে সেই কাজটাই করেছিলেন। ও মাই গড, তাহলে দ্বিতীয় চিতাবাঘ কোথায়? কি রোহিত বাবু, কোথায়? আপনি বলবেন নাকি আমি বলবো? আমি জানি না। এসব গাঁজাখুরি গল্পের কোনো প্রমাণ নেই আপনার কাছে। আপনি রহস্য রোমাঞ্চ ভালোবাসেন ঠিকই, কিন্তু কোর্ট প্রমাণ চাইবে। দ্বিতীয় চিতা নেই, আর ওটা না বের করতে পারলে আপনার কাহিনী অসমাপ্ত। কিশোর, বাইরে চলো। আমরা সবাই বাইরে এসে পাম্পের সামনে দাঁড়ালাম। রুদ্রেশ কিশোরকে একটা অয়েল ট্যাঙ্কারের দিকে আঙুল দেখিয়ে বলল, যাও এবার ওপরের ডালা তুলে উঁকি দিয়ে এসো। কিশোর শুনেই ছুটে গেল। ট্যাঙ্কের গায়ের সিঁড়ি বেয়ে ওপরের ডালা খুলেই চমকে গেল কিশোর। চিতাবাঘ, এই সেই দ্বিতীয় চিতাবাঘ। ঠিক, এই সেই দ্বিতীয় চিতাবাঘ। আচ্ছা, তুমি এত দূর অবধি এলে কোন ক্লু ধরে? গলার বেল্টের টুকরো। প্রথমটা রাজীবের খুনের স্পটে, দ্বিতীয়টা মৃত চিতাবাঘের গলায়। ফরেন্সিক ও পশু চিকিৎসক জানালেন তার অনুমান প্রথম ও দ্বিতীয় চিতাবাঘের বয়স একই। তখন যমজ চিতাবাঘের ছবিটার কথা মনে পড়ল। নয়নের অ্যাকাউন্টে টাকা গেছে একটা পেট্রোল পাম্পের অ্যাকাউন্ট থেকে। নয়ন রাতে পেট্রোল ট্যাঙ্ক দেখেছে। অত রাতে পেট্রোল ট্যাঙ্ক, তাও আবার পাহাড়ি রাস্তায়। ট্যাঙ্কের গায়ে আবার লেখা RC, মানে রোহিত চৌধুরী। বাঘ উনি এই ব্যবসায় লেখেন না। আর নয়নের হাতের হরিণের শিঙের যে গুঁড়ো পেয়েছিলাম, সেটা তান্ত্রিক বলল ও জানে না। সেটা স্থানীয় একটা জড়িবুটির দোকানে খোঁজ নিয়ে জানলাম একজন লোক 2 মাস অন্তর সাপ্লাই দেয়, আর কমন ব্যাপার, সে নীল রঙের জামা পরে আসে, অনেকটা ওই পাম্পের লোকের ড্রেসের মতো। ব্যাস, সব মিলিয়ে অনুমান একটাই, পেট্রোল পাম্প। প্রথম দিন আলাপেই শুনেছি রোহিতবাবুর 2টো পাম্প, একটা শহরের মধ্যে আর এটা শহরের বাইরে।
জঙ্গল লাগোয়া, একেবারে আদর্শ জায়গা। অতএব 2 2 4 হয়ে গেল। ছদ্মবেশে হানা দিলাম, পেয়েও গেলাম। পালানোর চেষ্টা করতেই বেঁধে ফেলি। আর চিতাবাঘ যে ট্যাঙ্কের ভিতর তা কি করে বুঝলে? ওটা আমার মিডিয়া সেন্স। আমি ক্রাইম জার্নালিস্ট থাকার সময় একটা ভালুক পাচারের খবর করেছিলাম। ঠিক একই পদ্ধতিতে পাচার চলতো, সেটা হঠাৎ করেই মনে পড়ে গেল। আর অয়েল ট্যাঙ্কারে উঁকি মেরে কনফার্ম হলাম। তারপর তোমাকে ফোন করলাম। সত্যি মানুষের অপরিসীম লোভ বন ও বন্যপ্রাণকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এদের বাঁচাতে না পারলে বাস্তুতন্ত্র যেমন ভেঙে পড়বে একদিন, তেমনি হয়তো আমরাও নিশ্চিহ্ন হয়ে যাব। এদের বাঁচানোর দায়িত্ব আমার, আপনার, সবার। দেখো কিশোর, সবাই যদি একটু চোখ কান খোলা রাখে আর একটু দরদ দিয়ে এদের ভালোবাসতে পারে, তাহলেই এরা বাঁচবে। ম্যান ভার্সেস ওয়াইল্ড নয়, ম্যান উইথ ওয়াইল্ড। আর হ্যাঁ, নয়নজ্যোতি লাহিড়ীর থিসিস পেপারটা আমি ছাপব। প্রকাশকের সাথে কথা হয়ে গেছে। এবছর কলকাতা বইমেলায় আমার এই কাহিনী যেমন প্রকাশ পাবে, তেমনি নয়নজ্যোতির বইও প্রকাশিত হবে। I promise you. FM রেনবোতে গল্প স্বল্পতে আজ শুনলেন রহস্য সন্ধানী রুদ্রেশ ও রহস্যময় চিতাবাঘ। লিখেছেন অনিরুদ্ধ সরকার। রুদ্রেশের ভূমিকায় সোমক, গল্পের কথক অর্থাৎ অরিঞ্জয়ের চরিত্রে অরিজিৎ, গল্পের সূত্রধার রাজীব, কিশোর বাসু, রাইমা সুনন্দা, নয়ন উজ্জ্বল, ফরেস্ট অফিসার রাজীব, তান্ত্রিক গুণাচার্য সুদীপ্ত, রাজীব কল্পলাল, দোকানদার আত্রেয়, চা বাগানের কর্মচারী সৌমিক এবং রোহিত ও প্রেমা দর্জির ভূমিকায় অর্পণ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।